Hello students, welcome to my channel Science TDN. আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট কিছু জিকে ডেইলি বেসিসে প্র্যাকটিস করছি। তো অলরেডি আমি এ বিষয়ে 11টা ভিডিও আপলোড করে ফেলেছি। তো যারা এর আগের ভিডিওগুলি দেখো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পুরো প্লেলিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকে হচ্ছে পর্ব নাম্বার 12। তো পর্ব নাম্বার 12 এর প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে কার নামে? এটা হচ্ছে মাদার টেরেসার নামে হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। মাদার টেরেসার নামে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, সিলি পয়েন্ট। কোশ্চেন নাম্বার 2, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। সিলি পয়েন্ট শব্দটি বা কথাটি কোন খেলার সাথে যুক্ত? সিলি পয়েন্ট শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে সিলি পয়েন্ট শব্দটি। এছাড়াও তোমরা ক্রিকেট খেলার সাথে যুক্ত আরও কতগুলো পয়েন্ট মনে রাখবে। এক তো হচ্ছে তোমাদের মনে রাখতে লাগবে কিং পেয়ার, এই শব্দটা। কোন শব্দটা? কিং পেয়ার শব্দটা মনে রাখতে লাগবে। কিং পেয়ার, কিং পেয়ার, এটা তোমরা মনে রাখবে। কিং পেয়ার, এটা কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত একটা শব্দ, কিং পেয়ার। দেন তোমরা মনে রাখবে চায়নাম্যান, 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 চায়না, চায়নাম্যান, কিং পেয়ার, চায়না ম্যান। এছাড়া তোমাদের মনে রাখতে লাগবে গোল্ডেন ডাক। কি বললাম? গোল্ডেন ডাক, গোল্ডেন ডাক, গোল্ডেন ডাক, এই শব্দটা তোমরা মনে রাখবে। কার সাথে যুক্ত? এই শব্দটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো এই 3টা পয়েন্ট ভালো মতো মনে রাখবে। ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে তোমাদের কিং পেয়ার, চায়নাম্যান, গোল্ডেন ডাক আর সিলি পয়েন্ট। তো হয়ে গেল, এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত পয়েন্ট, মানে যুক্ত শব্দ। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে? অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস, অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস এর রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছেন আর্থার কোনান ডয়েল। আর্থার কোনান ডয়েল, তিনি অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস এর রচয়িতা। তারপরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে। কার নজরে আসছিল? ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া নাকি বাংলাদেশ? কার নজরে এসেছিল? 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে মালয়েশিয়ার। কার নজরে এসেছিল? মালয়েশিয়ার নজরে এসেছিল। আচ্ছা, মনে রাখবে নিপা ভাইরাস, নিপা ভাইরাস এক ধরনের আরএনএ ভাইরাস। এক ধরনের আরএনএ ভাইরাস হচ্ছে নিপা ভাইরাস, এক ধরনের আরএনএ ভাইরাস। নিপা ভাইরাস এক ধরনের আরএনএ ভাইরাসের মধ্যে পড়বে। নিপা ভাইরাস এক ধরনের আরএনএ ভাইরাস। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 5, বদ্ধ অর্থনীতি বলতে বোঝায়। বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়? দেখো, অর্থনীতি দু ধরনের রয়েছে, একটা হচ্ছে মুক্ত অর্থনীতি, আর একটা হচ্ছে বদ্ধ অর্থনীতি। একটা বলা হবে মুক্ত অর্থনীতি, আর একটা হচ্ছে বদ্ধ অর্থনীতি।
একটা মুক্ত অর্থনীতি আর একটা কি বললাম, একটা হচ্ছে বদ্ধ অর্থনীতি। তো তার মধ্যে মুক্ত অর্থনীতি, সেই দেশের অর্থনীতিকে মুক্ত অর্থনীতি বলা হবে যে দেশ অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে, অর্থাৎ আমদানি রপ্তানি সংগঠিত হয় অন্যান্য দেশের সাথে, সেটা হচ্ছে মুক্ত অর্থনীতি। আর বদ্ধ অর্থনীতি হচ্ছে সেই দেশের অর্থনীতিকে বদ্ধ অর্থনীতি বলা হবে যে দেশ অন্য কোনো দেশের সাথে অর্থাৎ বিদেশের সাথে কোনো রকম আমদানি বা রপ্তানির দিক থেকে সম্পর্ক রাখে না, তাদের অর্থনীতিকে বলা হয় বদ্ধ অর্থনীতি। তবে এখন বদ্ধ অর্থনীতির কোনো দেশ নেই, সব দেশই কম বেশি করে মুক্ত অর্থনীতির অন্তর্গত। বদ্ধ অর্থনীতির কোনো দেশ নেই বর্তমানে। আমাদের ভারতও আমাদের মুক্ত অর্থনীতির দেশ। তাহলে বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝাচ্ছে? বদ্ধ অর্থনীতি বলতে বোঝাচ্ছে যে অন্যান্য দেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ, এই বিষয়টাকে বলা হয় বদ্ধ অর্থনীতি। দেখো পরের কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 6। প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকটির নাম কি? প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকটির নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। পিএনবি হচ্ছে প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান, এটি কে বলেন? অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান, এই কথাটি বলেন এ মার্শাল। এ মার্শাল। আচ্ছা, তোমরা মনে রাখবে আধুনিক অর্থনীতিবিদ্যার বা অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক। দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। ভারতে জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম পরিমাপ করে কে? ভারতের জাতীয় আয় পরিমাপ করে হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে। আচ্ছা, জাতীয় আয় বলতে কি বোঝায়? জাতীয় আয় বলতে বোঝায় মানে কোনো একটা আর্থিক বছরে একটি দেশ দ্বারা উৎপাদিত মোট পণ্য ও পরিষেবার মূল্য, এটাকে বলা হবে জাতীয় আয়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করেছিল? রাজেন্দ্র প্রসাদকে প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 19। দেখো তারপরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন। রাষ্ট্রকৃতক কমিশন অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এটা হবে না হাইফেনটা, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে অন্যান্য সদস্যবৃন্দ আছে তারা কার দ্বারা নিযুক্ত হন? তারা কার দ্বারা নিযুক্ত হন? স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং সদস্য রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। তবে এদের অপসারণ করার ক্ষেত্রে এদের অপসারণ করতে পারে কেবলমাত্র রাষ্ট্রপতি। এদের অপসারণ করতে পারে কেবলমাত্র রাষ্ট্রপতি, এদের অপসারণ করতে পারে। কিন্তু নিযুক্ত হয় কার দ্বারা? নিযুক্ত হয় কিন্তু রাজ্যপাল দ্বারা এরা নিযুক্ত হয়ে থাকে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11।
সংসদের উভয় কক্ষে মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা হতে পারে। সংসদের উভয় কক্ষে মনোনীত সদস্যদের উভয় কক্ষে মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা হতে পারে 12। তারপরের কোশ্চেন নাম্বার 12। নিম্নলিখিত কোনটি সংবিধান প্রদত্ত মৌলিক কর্তব্য নয়? নিম্নলিখিত কোনটি সংবিধান প্রদত্ত মৌলিক কর্তব্য নয়? দেখো, জনসম্পত্তি রক্ষা এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়বে। জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। পরিবেশ রক্ষা উপযোগী হওয়া এটা হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়বে। কিন্তু ভোটাধিকার অর্থাৎ ভোটদানের অধিকার এটা কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে না। তাহলে এটা হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের কোশ্চেন নাম্বার 13। ভারতবর্ষে ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার হলো। দেখো, ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটা তো মৌলিক কর্তব্যের মধ্যে প্রথমত পড়বে না, মৌলিক কর্তব্যের মধ্যে পড়বে না ভোটাধিকার, সেটা আমরা এর আগের কোশ্চেনেই দেখলাম। আচ্ছা, মৌলিক অধিকার এর মধ্যে পড়বে না, ভোটাধিকার আর নির্বাচিত হওয়ার অধিকার। সাংবিধানিক অধিকার সেটাও হবে না। স্বাভাবিক অধিকার এটা অধিকার হবে, হ্যাঁ, স্বাভাবিক অধিকার এটাও হবে না। তাহলে এখানকার সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানকার সঠিক উত্তর হয়ে যাবে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার যে অধিকারটা সেটা হচ্ছে তোমাদের আইনি অধিকার বা বৈধ অধিকারের মধ্যে পড়বে। পরের কোশ্চেন নাম্বার 14। কত নম্বর ধারাকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন 32 নম্বর ধারাকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বিষয়ে আলোচনা করা আছে। কি? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বিষয়ে আলোচনা করা আছে 32 নং ধারায়। আর এই ধারাটিকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। পরের কোশ্চেন নাম্বার 15। সংসদের শূন্য পর্ব বা 0 আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কত? তো প্রথমে আমরা জেনে নিই যে 0 আওয়ারটা কি। 0 আওয়ার কি বা শূন্য পর্ব কি? দেখো, সংসদের উভয় কক্ষে প্রশ্নোত্তর পর্বের ঠিক পরেই, প্রথমে প্রশ্নোত্তর পর্ব চলবে, তারপরেই যে সময় আসে সেই সময়টাকে আমরা 0 আওয়ার বলবো। এই সময়ে কি হয় বা 0 আওয়ারে কি হয়? এই 0 আওয়ারের সময় সংসদের যে সদস্যগণ তারা আগের থেকে কোনো ঘোষণা না করেই পার্টিকুলার ওই 0 আওয়ারের সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করতে পারেন। যেহেতু এটি দুপুর 12টার সময় শুরু হয়, প্রায় দুপুর 12টার সময় শুরু হয়, তার জন্য এই টাইমটাকে বলা হয় 0 আওয়ার। আর এই 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা হলো 30 মিনিট। সময়সীমা হচ্ছে 30 মিনিট। এই বিষয়টা হলো থিওরিটিক্যাল ডেটা অনুযায়ী, তবে এটা প্র্যাকটিক্যালি একটু হেরফের হয়েই থাকে, এটা হেরফের কিন্তু হয়েই থাকে। পরের কোশ্চেন নাম্বার 16। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে কোন পর্বত? পূর্বঘাট আর পশ্চিমঘাট এই পর্বতকে যুক্ত করেছে নীলগিরি পর্বত। কোন পর্বত? নীলগিরি পর্বত যুক্ত করেছে। তোমাদের আরো কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে লাগবে। প্রথমে আমি পূর্বঘাট পর্বতমালা নিয়ে বলছি। দেখো, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। মনে রাখবা, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। এটা হচ্ছে প্রথম সর্বোচ্চ শৃঙ্গ। আর যদি আমরা বলি পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, মহেন্দ্রগিরি। তো পূর্বঘাট পর্বতমালার আমরা
প্রথম সর্বোচ্চ শৃঙ্গ আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ জানলাম। প্রথম সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার জিন্দাগাতা আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। এবার পশ্চিমঘাট পর্বতমালা নিয়ে আমরা বলি। দেখো, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। আনাইমুদি, আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গের নাম। আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তথা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেদা। দেখো, তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, সরিস্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা ন্যাশনাল পার্ক আছে রাজস্থানে। রাজস্থানে রয়েছে সরিস্কা ন্যাশনাল পার্ক। দেখো, তারপরে কোশ্চেন নাম্বার 18, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সিদ্রাপং। এই সিদ্রাপংটা কোথায় রয়েছে? এই সিদ্রাপংটা হচ্ছে দার্জিলিং এ আছে। কোথায় আছে? দার্জিলিং। দার্জিলিং এর সিদ্রাপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। কত সালে? 1897 সালে। সালটা মনে রাখবে, 1897 সালে দার্জিলিং এর সিদ্রাপং এ প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ওএনজিসি কত সালে স্থাপিত হয়? ওএনজিসি ওএনজিসির পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন হচ্ছে ওএনজিসির পুরো নাম। এই ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা কেন তৈরি হয়েছিল? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন সেটা তৈরি হয়েছিল, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক যে সমস্ত গ্যাস রয়েছে সেই প্রাকৃতিক গ্যাসের কোথায় কোথায় ভান্ডার রয়েছে সেটার অনুসন্ধান করা এবং খনিজ তেলের অনুসন্ধান করা, তাদের স্টোর করা অর্থাৎ সঞ্চয় করা এবং তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা বা ওদের উৎপাদন বৃদ্ধির জন্য এই ওএনজিসি কিন্তু তৈরি হয়েছিল। ওএনজিসি তৈরি হয়েছে 1956 অর্থাৎ 1956 সালে। দেখো, তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, অষ্টমুদি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? অষ্টভূমি জলাভূমি অর্থাৎ এটা আছে আমাদের কেরল রাজ্যে, অর্থাৎ কেরালাতে আছে হচ্ছে অষ্টমুদি জলাভূমি। আচ্ছা, অষ্টমুদি জলাভূমি কিন্তু একটা রামসার সাইট, মনে রাখবে। অষ্টমুদি জলাভূমি একটা কি সাইট? রামসার সাইট। তোমরা এক্সট্রা মনে রাখতে পারো রামসার সাইটের সদর দপ্তরের নাম। রামসার সাইটের সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে আছে। কোথায় আছে? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে রয়েছে। সুইজারল্যান্ডের গ্ল্যান্ড, এখানে আছে হচ্ছে অষ্টমুদি, না সরি, তোমাদের রামসার সাইটের সদর দপ্তর, এটা সুইজারল্যান্ডের গ্ল্যান্ড। হ্যাঁ, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, পশ্চিমবঙ্গের কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়? তাও পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার
যৌথ অরণ্য সংরক্ষণ করা হয় সেটা কোথায়? মেদিনীপুরের আরাবাড়ি। মেদিনীপুরের আরাবাড়ি। দেখো তার পরের কোশ্চেন, শিল্প কেন্দ্রের ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। শিল্প কেন্দ্রের ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করা হয়? দেখো প্রেসার কুকার তো একদমই না, ব্যারোমিটার অবশ্যই হবে না, কারণ ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়। থার্মোমিটার না, তাহলে বাকি কি থাকছে? একটা অপশনই থাকছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এটা শিল্প কেন্দ্রের ধোঁয়া আর ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে বলা হয়, যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে বলা হয় হাইড্রোফাইট। হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, ফাইট কথার অর্থ হচ্ছে উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে বলা হয় হাইড্রোফাইট। আচ্ছা, মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট। উষ্ণ মরু অঞ্চলে যারা জন্মায় তারা হচ্ছে জেরোফাইট। আর যে উদ্ভিদগুলি তোমার অধিক উষ্ণতা প্রয়োজন তাদেরকে বলা হয় হ্যালোফাইট জন্মানোর জন্য। দেখো পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম কি? দেখো পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম কি? পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে জেমু হিমবাহ। এই জেমু হিমবাহ রয়েছে সিকিমে। কোথায় আছে? সিকিমে আছে হচ্ছে এই জেমু হিমবাহ। সিকিমে আছে হচ্ছে এই জেমু হিমবাহ। আর এই জেমু হিমবাহের দৈর্ঘ্য কত? এই জেমু হিমবাহের দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। 25 কিলোমিটার হচ্ছে জেমু হিমবাহের দৈর্ঘ্য। 25 কিলোমিটার, 25 কিলোমিটার হলো জেমু হিমবাহের দৈর্ঘ্য। দেখো আজকের জন্য আমাদের শেষ কোশ্চেন নাম্বার 25। আমরা 25টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করছি উইথ ডিটেলস অ্যানালাইসিসের সাথে। আচ্ছা, সূত্রপিটক সংকলন করেন কে? সূত্রপিটক জেনারেলি বৌদ্ধ ধর্মের নৈতিক দিকটিকে নির্দেশ করে। আর এই সূত্রপিটকের সংকলন করেছিলেন উপালি। উপালি সূত্রপিটকের সংকলন করেছিলেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।